ঢাকা 10 আসন থেকে সরকারের এক উপদেষ্টা এবং আরেক উপদেষ্টা দেশের যে কোনো একটা অঞ্চল থেকে নির্বাচন করবেন। সবকিছু একটা আলাপ আলোচনা চলমান প্রক্রিয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে জিতে আসার বিষয়টা। মনোনয়ন পরিবর্তনের ক্ষেত্রে আসলে বিএনপি কোন দিকগুলোতে বেশি ফোকাস করছে বা বিবেচনা করছে? পরিবর্তনের বিষয়টা খুবই ক্ষীণ। যদি বলি সারা বাংলাদেশে দু একটি আসনেও ভুলভাবে ভুল কাউকে নমিনেশন দেওয়া হয়, এটার আসলে ঘাটতিটা আসলে কোথায় ছিল? স্যার কেমন আছেন? ভালো। স্যার শুরুতে একটু বলবেন যে জোট নিয়ে নানান কথা হচ্ছে, এনসিপি তৃতীয় একটি জোট নিয়ে আসার গুঞ্জন রয়েছে, আবার বিএনপির সাথে জোট হবে এরকম কথাও শুনছি। আমি যদি আজকের কথা বলি, এই শুক্রবার আজকে পর্যন্ত একটি তথ্য বলছে যে বিএনপির সাথে এনসিপি জোট হতে পারে। আপনি কি আসলে এই সম্ভাবনাটা দেখেন? না, আমি সম্ভাবনা দেখার কেউ নেই এখানে। এগুলো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন একেবারে এগুলো নির্বাচনী কার্যক্রম, মনোনয়ন কার্যক্রম শেষ হওয়া না পর্যন্ত এগুলো কেউ স্পেকুলেট করে কোনো লাভ নেই। চলমান প্রক্রিয়া, আলাপ আলোচনা চলছে। সুতরাং আর অলসো এখানে সবচেয়ে বড় কথা হার জিতের ব্যাপার আছে। এখানে তো কোটা ভাগের কোনো সুযোগ নেই। এখানে যাকে যেখানে মনোনয়ন দেওয়া হবে সে যাতে জিতে আসতে পারে তার সেই সম্ভাবনা থাকতে হবে, তো তাই না? তার একটা কনস্টিটিউয়েন্সি থাকতে হবে, তার জিতার সম্ভাবনা থাকতে হবে। তো এখানে দলীয়ভাবে তো কোনো ভাগযোগের কোনো সুযোগ নেই। নির্বাচন এমন একটা বিষয়, আপনি জিতবেন নাহলে হারবেন, মাঝামাঝি কিছু নেই এখানে। সুতরাং জেতাটা হচ্ছে নির্বাচন। যারা জিততে পারবে সেটা হচ্ছে প্রাথমিক আপনার প্রায়োরিটি। এটা চাওয়াটা হচ্ছে প্রাথমিক, যে যাকেই দেওয়া হোক সে জিতে আসতে পারবে কিনা, তার এলাকার তার কনস্টিটিউয়েন্সিতে তার সাথে সম্পর্ক আছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে কিনা, নির্বাচনে পাশ করতে পারবে কিনা, এটা হচ্ছে প্রথম প্রায়োরিটি। তারপরে অন্য সবগুলো আলাপ আলোচনার বিষয়। স্যার এনসিপির সাথে এখন পর্যন্ত বিএনপির আনুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে গণমাধ্যমে আসেনি, গুঞ্জন রয়েছে, নানান খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। আমরা শুনেছি সরকারের এক উপদেষ্টা ঢাকা 10 আসন থেকে সম্ভাব্য বিএনপি থেকে ইলেকশন করবে বলে আবার মিডিয়াতে বিভিন্ন খবর প্রচারিত হচ্ছে। সেখানে আবার বিএনপি কোনো প্রার্থী দেয়নি এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ গণমাধ্যম ইতিপূর্বে খবর প্রকাশ করেছে যে ঢাকা 10 আসন থেকে সরকারের এক উপদেষ্টা এবং আরেক উপদেষ্টা দেশের যে কোনো একটা অঞ্চল থেকে নির্বাচন করবেন। এই সম্ভাবনাও কি আপনি দেখেন? এরকম আমার কিছু জানা নেই, এগুলো তো আমি বললাম। সব কিছু একটা আলাপ আলোচনা চলমান প্রক্রিয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে জিতে আসার বিষয়টা। একটা কনস্টিটিউয়েন্সি তো একজনের থাকতে হবে, তাই না? সুতরাং সেই কনস্টিটিউয়েন্সি তার গ্রহণযোগ্যতা, জিতে আসার সম্ভাবনা হচ্ছে প্রথম প্রায়োরিটি। সেটা যেই হোক আলোচনার মধ্যে, সেইখানে যদি সেই জায়গাটায় যদি ঠিক থাকে তারপরে পরবর্তী আলোচনা চলতে পারে। স্যার জোটের আসন নিয়ে নানান কথা হচ্ছে, বিশেষ করে বিএনপি থেকে যারা ইলেকশন করবে জোটের, তারা ধানের শীষ ব্যবহার করতে পারবে না। আপনি কি মনে করেন যে ধানের শীষ ছাড়া যাদেরকে জোটে প্রার্থী ঘোষণা করা হবে বা আসন ভাগাভাগি করা হবে তারা আসলে বিএনপির ওই সমর্থনটা পাবে বা তারা জিতে আসতে পারবে? বিএনপির পক্ষ থেকে তো বিএনপির নেতা কর্মীদের পক্ষ থেকে তো সমর্থন যদি জোটের পক্ষ থেকে আসে সেটা তো আমাদের দায়িত্ব তাদেরকে সমর্থন দেওয়া। বাকিটা তারা ক্যান্ডিডেটের নিজের উপর নির্ভর করবে। তার গ্রহণযোগ্যতা এলাকায় তার কি বলে যোগ্যতা বিবেচনায় যদি জনগণ তো ভোট দেবে, তাই না? বিএনপির পার্ট তো অবশ্যই করবে, যেহেতু জোটের পক্ষ থেকে যদি ওইভাবে জোট তো না, আমাদের তো অ্যাকচুয়ালি এটা কি বলে আমাদের আসন ভাগাভাগি বা সমঝোতা না। আমাদের সাথে যারা আন্দোলনে ছিল, যুগপৎ আন্দোলনে যারা ছিল, তো তাদের মধ্যে যদি কেউ উঠে আসার নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে, তো সেখানে অবশ্যই তাকে মনোনয়নও আমাদের সকলের পক্ষ থেকে দেওয়ার সম্ভাবনা আছে এবং সমর্থন তো দেবেই স্বাভাবিক। মনোনয়ন যদি দেওয়া হয় সেটা তো সমর্থন তো অটোমেটিকলি আসবে, স্বাভাবিকভাবে আসবে। স্যার এখন পর্যন্ত এই যে 237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে, আমি যদি বলি যে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং মানে মেইন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মনোনয়ন পরিবর্তন। কেন্দ্র থেকে বলা হচ্ছে এবং মনোনয়ন যেদিন ঘোষণা করা হয় সেদিনও বলা হয়েছে দুই এক জায়গায় যদি দল মনে করে মনোনয়ন পরিবর্তন করতে পারে। আমি যদি আপনাকে বলি যে মনোনয়ন ঘোষণা করার 24 ঘন্টার মধ্যে দুই একটি জায়গায় বিক্ষোভ হয়েছে, এরপরে আস্তে আস্তে 10টি 12টি, একটা সময় গিয়ে 23টি, বর্তমানে আজকের খবর যদি বলি 50টি আসনে বিক্ষোভ চলছে।
মনোনয়ন পরিবর্তনের ক্ষেত্রে আসলে বিএনপি কোন দিকগুলোতে বেশি ফোকাস করছে বা বিবেচনা করছে? না, পরিবর্তনের বিষয়টা খুবই ক্ষীণ এখানে। এটা হচ্ছে ধরেন গত 17-18 বছর ধরে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এবং নেতাকর্মীদের বড় ধরনের একটা ত্যাগ স্বীকার করেছে এখানে আপনার গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, একেবারে নিপীড়ন নির্যাতনের শিকার তো বিএনপির 60-70 লক্ষ নেতাকর্মীরা হয়েছে। সুতরাং এখানে অনেকেরই নির্বাচনে অংশগ্রহণের জন্য একটা দাবি থাকতেই পারে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আর সেই ক্ষেত্রে যেহেতু এত বছর কোন নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই, সেখানে নাম্বারটাও তো একটু বেশি হবে, সেটাই স্বাভাবিক। সবাইকে তো আবার মনোনয়ন দেওয়াও সম্ভব হচ্ছে না এবং তাদের প্রতিবাদ করার অধিকারও আছে। যদি এটা সাংঘর্ষিক না হয় ঠিক আছে, এটা তো আমরা তো একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি, এবং কেউ যদি নমিনেশন না পায় প্রতিবাদ করে, সেটাও তার অধিকার আছে আমি মনে করি, যতক্ষণ না সেই প্রতিবাদটা সাংঘর্ষিক পর্যায়ে না দেয়। সুতরাং সেটা হতেই পারে। ফাইনাল মনোনয়নের সময় যখন চলে যাবে, এটা ক্রমান্বয়ে সকলে দলের দলের পক্ষ থেকে যাকে দেওয়া হবে তার জন্য কাজ করবে। সকলে তো দিনের শেষে দলের প্রতি একটা আনুগত্য সবাই আছে। এটা তো এত কষ্ট করে এই জায়গায় এসছে বিএনপি দলটি টিকে আছে তো নেতা কর্মীদের ত্যাগের মাধ্যমে, তাই না? সুতরাং তারা তো নিশ্চয়ই বিএনপি আগামী নির্বাচনে ভোটে জিততে চায়, সরকার গঠন করতে চায়, নেতা কর্মীদের মধ্যে সেই বিষয়টাও কাজ করছে। স্যার, আমি যদি বলি খুলনার বেশ কিছু আসন, গণমাধ্যমের আমাদের যে তথ্য তাতে মনে হচ্ছে যে খুলনার যে 5টা আসন, সেখানে 4টাতেই নিশ্চিত জয়ের পথে বিএনপির 4 প্রার্থী। এই খবর যেমন আসছে, তেমনি করে বেশ কয়েকটি আসনে দুর্বল প্রার্থীও কিন্তু গণমাধ্যমে আসছে, যে তারা দীর্ঘদিন দেশের বাইরে ছিল, তারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, নেতাকর্মীদের সাথে মিল ছিল না, তারাও কিন্তু কোথাও কোথাও নমিনেশন পেয়েছে। একটি গণমাধ্যমে খুব খবর প্রকাশিত হয়েছে, সবশেষ স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এরকম 4-5টা আসনের কথা উঠেছে, যে 4-5টা আসনে আসলে মনোনয়নগুলো বিবেচনা করা যায় কিনা, এবং বয়স বৃদ্ধদের নিয়েও আলোচনা হয়েছে। আপনি কি মনে করেন যে দীর্ঘ যাচাই বাছাই শেষে যদি বলি সারা বাংলাদেশে 2-1টি আসনেও ভুল কাউকে নমিনেশন দেওয়া হয়, এটার আসলে ঘাটতিটা আসলে কোথায় ছিল? না, ঘাটতির তো বিষয় না, এগুলো তো আমাদের একটা সার্ভের মাধ্যমে, একটা আলোচনা পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। 300 আসনে যদি নমিনেশন দিতে গেলে 2-1টা ভুল থাকতেই পারে, এবং সেটা অনেক সময় ভুল কারেকশন করাও সম্ভব। তবে সেই বিষয়গুলো অত্যন্ত একটা খুবই ক্ষীণ, খুব একটা বেশি যে হবে সেটা বলা যাবে না। সুতরাং আমাদের দেখতে হবে যে ওরকম যদি সিদ্ধান্তের মধ্যে সমস্যা থাকে, সেটা আলাপ আলোচনা বিবেচনার মাধ্যমে, ফার্দার ওখানে অ্যানালিসিসের মাধ্যমে সেটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, তবে সেটার সংখ্যা একেবারেই ক্ষীণ। স্যার, মনোনয়নের বিষয়ে আরেকটি প্রশ্ন, এটাই শেষ, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রার্থীরা অভিযোগ করছেন সার্ভের যে ব্যাপারটা, আপনারা কেন্দ্রের রাজনীতি করেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, বিভাগ ওয়াইজ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, অনেক ক্ষেত্রে অভিযোগ আছে যে তার আসলে অবজারভেশনটা আপনারা গুরুত্ব দেন, অনেক ক্ষেত্রে সেখান থেকে একটা মিসকমিউনিকেশন হয় এবং ভুল তথ্য কেন্দ্রে আসে। এইগুলো দল আসলে কিভাবে সার্ভে করবে? প্রকৃত সার্ভের সাথে তো এলাকার নেতৃবৃন্দের কোনো সম্পর্ক, সার্ভে যারা করতে ইন্ডিপেন্ডেন্টলি, এবং কারো সার্ভে করতে কেউ জানেও না, এবং একাধিক সার্ভে, একটা তো সার্ভে হচ্ছে না, বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন সার্ভে হচ্ছে। তো এগুলোকে হিসাবে এবং সার্ভের উপর ভিত্তি করে 100% হচ্ছে না, বিভিন্ন উন্নত দলের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফিডব্যাক আছে না দলের, এবং ট্র্যাক রেকর্ড আছে, গ্রহণযোগ্যতা বিষয়ে জানা আছে আমাদের, তো সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত হচ্ছে এখানে। স্যার, যদি এরকম হয় যে যারা মনোনয়ন পাননি কোথাও হেভিয়েট, তারা যদি স্বতন্ত্র নির্বাচন করে, দলের পক্ষ থেকে ছাড় দেওয়া হবে কিনা? তারা যদি পদধারী হয়, এমনকি আমরা দেখছি যে বিগত সময়ে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদেরকে কিন্তু দলে ভেড়ানো হচ্ছে একের পর এক, প্রতিদিন 50 জন, 60 জন, 70 জন। এরকম কোনো সিদ্ধান্ত আছে কিনা, বা স্বতন্ত্র নির্বাচন করলে দলে ছাড় দেওয়া? স্বতন্ত্র নির্বাচন করলে সেটা তার দায়িত্ব, দলের কোনো সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এটা আমরা শেখ হাসিনার কি দামি নির্বাচন তো না। আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী একটা, তো যে গণতন্ত্রের জন্য দীর্ঘ বিএনপির জিয়াউর রহমান সাহেব থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান দীর্ঘদিন ধরে তাদের ত্যাগের মাধ্যমে আমরা গণতন্ত্র অর্জনের পথে যাচ্ছি। আবার সেই বিষয়গুলিতে আমরা ফিরিয়ে নিয়ে আসি, এটা তো অত্যন্ত দুঃখজনক। সেই কাজটা বিএনপি তো করতে পারে।
আমরা গণতন্ত্র বিশ্বাসী একটা দল এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে আমরা কাজ করছি। সেই জায়গায় এই ধরনের কোনো কিছু করার কোনো সম্ভাবনা নেই। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বললেন, তিনি রেইনবো নেশনের একটা স্বপ্ন দেখছেন। সেক্ষেত্রে আসন্ন নির্বাচন ঘিরে আজ থেকে 15 দিন আগেও নানান জটিলতা ছিল, নানান ধরনের সংকট ছিল। এখন যদি বলি নির্বাচন নিয়ে আসলে কোনো ধরনের শঙ্কায় নাই, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই নির্বাচনমুখী। সেই ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায়ই বলে থাকেন যে নির্বাচন নিয়ে নানান রকমের ষড়যন্ত্র তবুও রয়েছে। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরেন তাহলে নির্বাচনটা আরো উৎসব মুখর একটা ভাইব আমরা দেখতে পাবো? মানে আমরা গ্রামে যেটা দেখছি যে গ্রামে কিন্তু উৎসব মুখর জনগণ, গ্রামে চা স্টলে যাচ্ছে, ভোট চাচ্ছে, মানে অন্যরকম একটা পরিবেশ, সেটা কিন্তু ঢাকায় দেখছি না। নেতাকর্মীরা কি উজ্জীবিত হবে জনাব তারেক রহমান দেশে ফিরলে? না, নির্বাচন সবসময় গ্রামে গঞ্জে উৎসব মুখর বেশি হয় বড় শহরের চেয়ে। বড় শহরে তো এখানে সারা দেশের মানুষ এখানে বসবাস করে, ওখানে তো সব স্থানীয়ভাবে একটা সমাজ, সেটা একটা ভিন্নভাবে তারা সেটা পালন করে। আর ঢাকা শহরে তো এখানে সারা দেশের মানুষ থাকে, এই এলাকায় যেমন অনেক লোক থাকে অনেক দেশে, সুতরাং এখানে ওই যে আইডেন্টিফাই করা নিজেকে ওখানে প্রার্থীর সাথে, এটা একটু সময় লাগে ঢাকাতে। কারণ এখানে যারা অনেকে নির্বাচন করবে যারা ঢাকার আদিবাসী কেউ না, এখানে বাইরে থেকে সেটেল করছে, সুতরাং এই জায়গাটা একটু সময় লাগে ঢাকাতে। বড় বড় শহরে কিছুটা সময় লাগে, বাট গ্রামে তো সেটা অন্য ব্যাপার, সব তাদের নিজস্ব ব্যাপারে সেখানে। তো ঢাকার বাইরে থেকে এখানে থাকে, তারা অনেকে নির্বাচন করবে, প্রায় প্রত্যেক দলের অবস্থায় কি। সুতরাং এখানে একটু সেটেল করতে সময় লাগে, প্রার্থীকে বুঝতে সময় লাগে, এটা একটু সময়ের ব্যাপার। এটা ওই যে তারেক রহমান সাহেবের জন্য সবাই অপেক্ষা করছে। স্বাভাবিকভাবে উনি যখনই আসবেন দেশে তো একটা বড় ধরনের একটা উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হবে স্বাভাবিক। বিএনপি নেতাকর্মী শুধু নয়, সমর্থক শুধু নয়, সমস্ত দেশের মানুষ যে মানুষটি এতদিন জাতিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারকে আপনার দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, যার সমস্ত সবগুলো দলকে নিয়ে উনি নেতৃত্ব দিয়ে রাস্তায় জনগণকে মোবিলাইজ করেছেন, উজ্জীবিত করেছেন। বিএনপির মতো এত বড় একটা দলকে ভাঙার যে প্রচেষ্টা, সেটা থেকে দলকে রক্ষা করেছেন। এবং ওনার ইদানিং যে বার্তাগুলো, দেশ গড়ার যে বার্তাগুলো দিচ্ছে, এই দেশ গড়ার বার্তাগুলো দেশের মানুষের কাছে খুব ভালোভাবে যাচ্ছে। মানুষ এইটাই চাই, নেশন বিল্ডিং চাচ্ছে, মানুষ দেশটাকে গড়ার কথা চাচ্ছে। ওই রাজনীতির ওই দোয়াচালে দেশের একদিকে গণতন্ত্র, একদিকে উন্নয়ন এবং দেশ গড়ার যে প্রত্যয়, সেদিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং তারেক রহমান সাহেব সেই বার্তাই দিচ্ছেন এবং জনগণ সেটা খুব ভালোভাবে নিচ্ছে। বলছিলাম রেইনবো নেশনের কথা। আমরা বিগত 30 বছরের যদি ইতিহাস একটু পর্যালোচনা করি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা আছে বিভিন্ন সময় সরকারের এমপি, মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমরা তুলনামূলক সেই সমস্ত পরিবার থেকে রাজনীতিতে আসার প্রবণতাটা খুবই কম। আমি যদি বলি মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, বা এখন মানে এরকম কিছু, আমি যদি আপনার বলি ইসরাফিল খসরুর কথা, এরকম তরুণ যাদের বাবারা এমপি মন্ত্রী ছিল, তারা রাজনীতিতে আসছে। অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা বিদেশে জীবনযাপন করে, এবং অনেকের আসলে ছেলে মেয়ে আছে কিনা এটাও কিন্তু গণমাধ্যমে আসে না। তারা আসলেই অনেক বাঘা বাঘা বড় নেতা, এমপি মন্ত্রী দায়িত্ব পালন করছে, কিন্তু ছেলেরা বা মেয়েরা রাজনীতির মাঠে নেয়। আসলে আমি যদি নিপুণ রায় চৌধুরীর কথা বলি, তিনিও আসলে রাজপথে যেভাবে সরব, ফ্যামিলি থেকে এসেছে। আমাদের এই একটা অবজারভেশন বলতেছে আগামী 20 বছরে খুব একটা এমপি মন্ত্রী ছেলেদের আসলে রাজনৈতিক অঙ্গনে পদচারণা থাকবে না। আপনি কি মনে করেন আসলে যে ভবিষ্যৎটা কারা রাজনীতিতে আসবে? রাজনীতিতে কারা আসবে সেটা তাদের নিজস্ব চয়েস। এমপি মন্ত্রী ছেলে মেয়ে হলে যে তাদের রাজনীতি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এটা হচ্ছে তার রাজনীতিতে আসার উৎসাহ থাকতে হবে। দেশের মানুষের সাথে তার যে দেওয়ার একটা বিষয় আছে। বাংলাদেশে একটা বড় কালচার হয়ে গেছে নেওয়ার কালচার খালি। সুতরাং দেওয়ার কালচারে আসতে হবে। তো যারা দেশকে দিতে চায়, মানুষকে দিতে চায়, তারা রাজনীতিতে আসা ভালো। তারা মন্ত্রী এমপির ছেলেও হতে পারে, তার বাইরেও হতে পারে। সুতরাং এটা একটা রাজনীতি এমন একটা বিষয় যে সারা জীবন আমরা দেখেছি ছোটবেলা আমার বাবার থেকে, যারা রাজনীতি করেছে তারা দেওয়ার জন্য আসছে। অনেক সময় নিজের সব কিছু বিলীন করে দিয়ে তারা মানুষকে দিয়েছে। আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। কার ছেলে কার মেয়ে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সবশেষ, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা কর্মী
যারা ধানের শীষ পেয়েছে এবং যারা পাননি তাদের উদ্দেশ্যে দল এবং আপনার পক্ষ থেকে যদি কোনো বার্তা থাকে? বার্তা হচ্ছে দেশের বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির লক্ষ কোটি নেতা কর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে সেটার ফল আগামী নির্বাচনের মাধ্যমে আমাদেরকে তুলে আনতে হবে। দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে এবং সেখানে বিএনপির ভূমিকা মুখ্য ভূমিকা। এই দলটি প্রথমে বাকশাল একদলীয় শাসন থেকে জিয়া রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র এনেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করে উনি 7 বছর 6 বছর জেলে ছিলেন এবং এরশাদের বিরুদ্ধে উনি একমাত্র নেত্রী যিনি শুরু থেকে শেষ পর্যন্ত গণতন্ত্রের লড়াই করে এরশাদকে বিতাড়িত করেছে। এবং গত এই আওয়ামী এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, তারেক রহমান সাহেব যে ত্যাগ স্বীকার করেছেন বিগত বছরগুলোতে, অর্থাৎ বিএনপির হচ্ছে গণতন্ত্রের বাহকের মতো হয়ে গেছে। বিএনপি হচ্ছে গণতন্ত্রকে প্রোটেক্ট করার মতো পার্টি হয়ে গেছে। সেটা দেশে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং আগামী নির্বাচনে বিএনপির জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ গড়ার ক্ষেত্রে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। এই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে